মাদকাসক্তি নিয়ে আমরা একটা ফ্যামিলি কীভাবে ধ্বংস হয়ে যায়, একটা জেনারেশন কীভাবে ধ্বংস হয়ে যায় সেটা আমরা অনেকেই জানি। বাট আমরা এই মাদকাসক্তিকে এদিকে শারীরিক রোগ, মানসিক রোগ কিসের মধ্যে পড়ে? অনেক ধন্যবাদ। মাদকাসক্তিকে আমরা বলছি একটা মানসিক রোগ। যে মাদক আসলে এর আগে যদি একটু বলে নিই যে মাদকটা আসলে কোন সমস্ত সাবস্টেন্সকে আমরা মাদক বলছি। জি, তাদেরকে আমরা মাদক বলছি যে সমস্ত সাবস্টেন্স আমাদের মেন্টাল প্রসেসের উপর ইম্প্যাক্ট করে, অর্থাৎ আমাদের আবেগ, অনুভূতি, আমাদের চিন্তার জায়গাটা, তারপরে হচ্ছে আমাদের মনোযোগের জায়গা, মেমোরি, বিহেভিয়ার, এই জায়গাগুলোর উপরে যে মাদক বা সাবস্টেন্সের ইম্প্যাক্ট করে। জি। এবং যেহেতু মাদক নেওয়ার ফলে যে মাদকের যে আমরা জানি যে শারীরিক যে ক্ষতিগুলো হচ্ছে তার সাথে সাথে কিন্তু মানসিক অনেক প্রেজেন্টেশন আসে, এবং মাদকে আমরা একটি অন্যান্য আসক্তির মতো এটিকে একটি মানসিক রোগ হিসেবে চিহ্নিত করেছি এবং এভাবে এটাকে ট্রিট করা হচ্ছে। জি আপা, আমরা যদি এক কথাই বলি যে মাদকটা কি মনে করেন, আমরা অ্যাডিকশনের পর্যায়ে আমরা মাঝে মাঝে বলি ও চা খাওয়া আমার অ্যাডিকশন, বা যারা স্মোক করছে তার সেটাও একটা অ্যাডিকশন, কফি খাওয়া একটা অ্যাডিকশন। বাট যারা এই টাইপের মানে আমরা মাদক বলতে যেটা বুঝি যে স্নায়ু উত্তেজিত করে দেয় কিছু কিছু সময়, এবং আমরা আপনি যেটা একটু আগে বলছিলেন আমরা মনোযোগ রাখতে পারি না, এবং আমাদের স্বাভাবিক লাইফে কিছু স্বাভাবিক কার্যক্রম যেটা সেখানে ব্যাহত ঘটায়। এই মাদকটা কি একটু যদি আরো একটু যেটা বলছিলাম যে মাদক হচ্ছে এমন কিছু সাবস্টেন্স যেগুলোর হচ্ছে সাইকো অ্যাক্টিভ প্রপার্টিস রয়েছে। সাইকো অ্যাক্টিভ প্রপার্টিস বলতে হচ্ছে সেগুলাই যেটা আমাদের মেন্টাল প্রসেসকে ইম্প্যাক্ট করে বা প্রভাবিত করে। মেন্টাল প্রসেস কি? এখন মেন্টাল প্রসেসটা হচ্ছে যে আমাদের আবেগ, অনুভূতি, আমাদের চিন্তার জায়গাগুলো, আমাদের পারসেপশন, আমাদের কনসেন্ট্রেশন, ওরিয়েন্টেশন, বিহেভিয়ার, এই সমস্ত কিছুই আমাদের মেন্টাল প্রসেসের পার্ট। এবং মাদক হচ্ছে এই জন্য একে সাইকো অ্যাক্টিভ প্রপার্টিস আছে বা সাইকো অ্যাক্টিভ ইম্প্যাক্ট করে দেখেই আমরা এইগুলোকে বলছি, মানে এই ধরনের সাবস্টেন্স যেগুলোর সাইকো অ্যাক্টিভ প্রপার্টিস রয়েছে তাদেরকে আমরা মাদক বলছি। ইয়াস, যারা যারা ভিউয়ার্স আমাদের সাথে আজকে রয়েছেন তাদেরকে আরও একবার জানিয়ে দিতে চাই আজকে আমরা কথা বলছি মাদকাসক্তি নিয়ে। এবং মাদকাসক্তি এমন একটা জিনিস যেটা আমাদের স্বাভাবিক লাইফকে ব্যাহত করে, এবং শুধু একটা লাইফকে না, সেটা একটা পুরো ফ্যামিলিকে ধ্বংস করে দেয়। বিকজ একটা জেনারেশন বা একটা ছেলে বা মেয়ে সেই কিন্তু তার ফ্যামিলির কিন্তু নেক্সট জেনারেশন হয়ে দাঁড়ায়, এবং সেই নেক্সট জেনারেশনটা যদি মাদকাসক্তিতে, আমরা সবসময় বলে থাকি যে আমাদের নেক্সট জেনারেশন এই মাদকাসক্তির জন্য একটা হুমকির মুখে পড়ছে। বা আপনার কি মনে হয় যে যেহেতু আমাদের শোটাই হচ্ছে মানসিক স্বাস্থ্য নিয়ে শো, মাদকাসক্তি আমরা তো জানি, ছোটবেলা থেকে জানি যে মাদকাসক্তি আসক্ত হয়েও না বা মাদক সেবন করো না, গ্রহণ করো না, বাট তারপরেও কেন মানুষ মাদকের প্রতি ঝুঁকে যাচ্ছে? প্রথমত হচ্ছে এই যে আসক্তি বিষয়টা, আসক্তিটা হচ্ছে তখনই আমরা বলি যে যখন হচ্ছে সে কিন্তু বুঝতে পারছে যে এই মাদকটা নেওয়া আমার জন্য ক্ষতিকারক হচ্ছে, বা আমি চাইছি না হয়তো বা, কিন্তু এখানে তার ভেতর থেকে একটা ইরেজিস্টেবল আর্জ আসে, একটা কম্পালশন কাজ করে, তাকে নিতেই হয়। এবং একটা পর্যায়ে যেটা হয় যে না নিলে তার মধ্যে কিছু উইথড্রয়াল সিমটমস হয়, সেটা ফিজিক্যাল এবং মেন্টাল, কিছু অস্থিরতা, শারীরিক কিছু উপসর্গ, এবং সে কারণেই এটা তাকে নিতে বাধ্য করে। এই জন্য এটা আসক্তি। হ্যাঁ, এটা সে চাইলে এটা থেকে বন্ধ করা বা বের হয়ে আসাটা তার জন্য খুব ইজি থাকে না, কারণ তখন হয়তো সে বুঝতে পারছে যে কনসিকোয়েন্সটা আসলে ব্যাড, কিন্তু সে কিন্তু তখন আর যেহেতু উইথড্রয়াল ফিচার্স হচ্ছে, অর্থাৎ না নিলে তার খারাপ লাগছে, তখন সে আর এটাকে না নিয়ে থাকতে পারে না। দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা আসক্তি বা এটা একটা অসুখ হিসেবে আমরা এটাকে আইডেন্টিফাই করছি। আপনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আসেন, আমি শিওর আপনি প্রতিদিন বহু রোগী, প্রচুর রোগী দেখেন। কোন বয়সের, কোন পেশার, কোন লিঙ্গের মানুষ বেশি মাদকাসক্তির সাথে জড়িত বলে আপনি আপনার প্রফেশন থেকে দেখছেন? আচ্ছা, এখানে আসলে খুব রিসেন্ট একটা সমীক্ষায় দেখা গিয়েছে বাংলাদেশে অন্তত 6 মিলিয়ন পিপল হচ্ছে মাদকাসক্ত। 6 মিলিয়ন মানে 60 লক্ষ মানুষ। হ্যাঁ, এবং সেটার মধ্যে দেখা গিয়েছে যে এজ গ্রুপটা 18 থেকে 30 বছর বয়সী যারা, তারাই বেশি মাদকাসক্ত। তো এক্ষেত্রে বলা যায় যে তরুণরাই বেশি আসলে মাদকাসক্ত। আর লিঙ্গ যদি বলি আমরা, মেল ফিমেল, অনেকেই মনে করেন যে আসলে মেয়েরা বোধহয় মাদকের সাথে জড়িত না বা মেয়েদের ব্যাপারটা একটু, কিন্তু ঢাকা সিটির একটা সমীক্ষায় দেখা গিয়েছে যে ঢাকায় যারা মাদক নিচ্ছেন তাদের 20%, অর্থাৎ 1/5 হচ্ছে ফিমেল। অতএব লিঙ্গের বিষয়ে এটাও বলা যাবে না যে মেয়েরা মাদক নিচ্ছে না বা একেবারে কম নিচ্ছে তা না, 1/5 কিন্তু ফিমেল। এরকম কি কোনো পেশা আছে বা যে পেশার মানুষ কম্পারেটিভলি দেখা যাচ্ছে অন্য পেশার থেকে একটু মাদকাসক্তিতে বেশি জড়িত?
হ্যাঁ, এটা আমরা মানে যখন আমরা পেশেন্ট দেখি প্র্যাকটিক্যালি এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা তো আছে যে বেশ কিছু ফ্যাক্টরস যেগুলো আমরা মাদকাসক্ত যারা তাদের মধ্যে পেয়ে থাকি, কিন্তু যদি পেশা হিসেবে বলেন অনেকে কিন্তু মনে করেন যে যারা ক্রিয়েটিভ ওয়ার্কের সাথে জড়িত, ক্রিয়েটিভিটি ফাইন আর্টের সাথে জড়িত, তারা কিন্তু অনেকে মনে করেন যে মাদকটা হচ্ছে অ্যাস্থেটিক পারফরমেন্সকে ইমপ্রুভ করে। যারা এটা ভেবে থাকেন এবং বিশ্বাস করেন তারা অনেকেই কিন্তু মাদকের আশ্রয় নেয়। ওয়েল, আমি দর্শক এখান থেকে আমার মনে হয় আমার কিছু কিছু জিনিস আমার দায়িত্বের মধ্যে পড়ে, যেহেতু আমি একজন মডেল হিসেবে এখনও কাজ করি, আমি একজন আইনজীবী এবং আমার কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি আমার মনে হয় প্রত্যেকটা মানুষের থাকে। তো সেখান থেকে আমার কিছু কথা বলাটা জরুরি হয়ে যায় আমার মনে হয়। তো সেখানে আমি যখন মডেলিং শুরু করি আপা, তখন আমার বয়স 16 বছর বয়স, এবং আমি খুলনা থেকে আসি এবং আমি অনেক কিছুই বুঝতাম না তখন। কিন্তু আমি দেখেছি, আমি যখন আমার মানে চাকচিক্য একেবারে গ্ল্যামার ওয়ার্ল্ড যেটাকে বলে, অনেকেই, সবাই তো অবশ্যই না, বাট অনেকেই দেখেছি যে মাদকাসক্তের সাথে জড়িত, এবং অনেকেই না। আমি সেখানে উইথ ডিউ রেসপেক্ট সবার ক্ষেত্রে বলতে চাচ্ছি, কিন্তু সেই ক্ষেত্রে আপা এই যে মাদকাসক্ত একটা পপুলার মানুষ হোক বা একটা নর্মাল মানুষ হোক না কেন, কিন্তু দেখা যায় কিন্তু ফ্যামিলিতে তো এফেক্ট পড়ে, কিন্তু ডেফিনেটলি সবার মধ্যে যে লুকানোর যে প্রবণতা থাকে, শুধু নিজের লুকানো না, তার ফ্যামিলিরও লুকানোর প্রবণতা থাকে, সবার একটা লুকানোর প্রবণতা থাকে। এইটা কিন্তু একটা মানুষকে যতখানি তাকে হেল্প তো করে না, বরঞ্চ তাকে সমাজ থেকে আরও দূরে সরিয়ে দেয় এবং তার এই মাদকাসক্তির পরিমাণটা আমার মনে হয় অনেক বেশি বাড়িয়ে দেয়। সেখান থেকে আপনার কাছ থেকে আপা কিছু জানতে চাইবো। এখানে এটা খুবই মানে ভালো একটা পয়েন্ট আপনি বলেছেন, যে এক্ষেত্রে যেটা হয় যে আমরা যখন কোনো অ্যাডোলেসেন্ট কাউকে কোনো কোয়েশ্চেন করি বা আমরা যখন অ্যাসেসমেন্টের সময় আমাদের কিন্তু এরকম একটা পয়েন্ট থাকে, আমরা কিন্তু এটা জিজ্ঞেস করি আপনি কোনো ধরনের মাদক নিচ্ছেন কিনা। এক্ষেত্রে ম্যাক্সিমাম ফ্যামিলিতেই দেখা যায় যখন তার প্যারেন্টস সাথে থাকে বা তার কোনো অ্যাটেন্ডেন্ট সাথে থাকে, তারা খুব কনফিডেন্টলি বলেন যে না, আমার ছেলে মাদক নেয় না, এবং নিলেও বললেও বিশ্বাস করে। এবং এক্ষেত্রে আমরা এটা ভুলে যাই যে মাদকের যেহেতু এটা মানে আমাদের কালচারালি বা সোশ্যালি এটা অ্যাকসেপ্টেড না, এবং মাদক গ্রহণটা একটা দণ্ডনীয় অপরাধ, অতএব এটা যিনি মাদক সেবী তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ট্রাই থাকে যে এটা তার ফ্যামিলি থেকে হাইড করে রাখা, এবং সেক্ষেত্রে পরিবারের লোকজন হচ্ছে একেবারেই শেষ মুহূর্তে এটা বুঝতে পারেন। অতএব এই ক্ষেত্রে যে ওভার কনফিডেন্ট ফ্যামিলিয়াল পার্সনদের যে ওভার কনফিডেন্ট থাকে যে আমার ছেলে বা আমার মেয়ে মাদক নিবে না, এটা কিন্তু আসলে তাকে অনেক সময় তার এই ওভার কনফিডেন্সটা কিন্তু তাকে এই ইনফরমেশনগুলো থেকে তাকে আসলে সরিয়ে রাখে, এবং সে বুঝতে পারে অনেক পরে আসলে। এই মাদকাসক্তির যদি আমি কারণগুলো আপনার কাছে জানতে চাই, আপনারা কি দেখেন যে বেশিরভাগ ক্ষেত্রে কোন কারণগুলোর জন্য একটা 18 থেকে 30 বছরের কোনো ছেলে বা মেয়ে মাদকাসক্তির সাথে বেশি জড়িয়ে যায়? অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে প্রথমেই হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ দ্য ড্রাগস। আমাদের দেশে আসলে মাদক খুবই অ্যাভেলেবল। আর দ্বিতীয়ত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মাদক বিষয়ক যে মাদকের ভয়াবহতা সম্পর্কে আমরা অনেকেই জানি না। এটা একটা ইম্পর্টেন্ট কারণ যে কেন আমরা মাদক নিচ্ছি। আর এছাড়া যদি আমি কিছু পার্সোনাল এবং ফ্যামিলিয়াল ফ্যাক্টর বলি, দেখা গিয়েছে যাদের আর্লি লাইফে যাদের স্কুলের পারফরমেন্স খারাপ বা যারা স্কুল পালানো, মিথ্যা বলা, এই ধরনের বিহেভিয়ারাল প্রবলেম যাদের থাকে, তারা পরবর্তীতে মাদকের সাথে বেশি জড়ায়। বা পরবর্তীতে যাদের অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি, কিছু পার্সোনালিটি প্যাটার্ন আছে যারা মাদকের সাথে বেশি নিজেকে জড়ায়, যেমন অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি বা বর্ডারলাইন পার্সোনালিটি বা অ্যাংশাস পার্সোনালিটি যাদের থাকে। এছাড়া যদি কারো পার্সোনাল কোনো স্ট্রেস থাকে বা কোনো ট্রমা থাকে, বা কারো যদি স্ট্রেস কোপিং ক্যাপাবিলিটিটা কম থাকে, তখন কিন্তু সে মাদককে একটা আশ্রয় হিসেবে মনে করে। জি আপা, আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট, যেটা আপনি একটু আগে বলছিলেন যে বেশিরভাগ প্যারেন্টস একটা ডিনায়াল মোডে থাকে, এবং সেই ক্ষেত্রে তারা সবার শেষে জানে যে তার সন্তানের আসলে কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কিনা। আপা, সেই ক্ষেত্রে আপা আপনার কাছে জানতে চাইবো, বাট আমাদের কাছে একটা ফোন আছে, ফোনটা রিসিভ করে আপনার সাথে কথা বলবো। ভিউয়ার্স, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, জি হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি গাজীপুর থেকে। গাজীপুর থেকে অন্তু বলছিলেন? গত শোতে আপনি মনে হয় ফোন দিয়েছিলেন। জি বলুন অন্তু। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমি যে জন্য কলটা দিয়েছি সেটা হলো যারা মাদকাসক্ত, মানে আমার কয়েকজন ক্লাসমেট আছে যারা অনেকই মাদকাসক্ত, তাদের একটা ডেইলি রুটিন এটা হয়ে গেছে, ঠিক আছে? জি। এখন তারা যখন আমার সামনে ধূমপান করে, সেই সিগারেটের ধোঁয়া গ্রহণ করা কি খুবই ক্ষতিকর, এবং তাদের সাথে থাকলে অনেক সময় দেখা যায় কাশি হয়,
চোখ লাল হয়ে যায়, চোখ ব্যথা করে এবং অনেক সময় জল পিপাসা পায়, গলাটা শুকিয়ে যায়। জি জি জি, প্যাসিভ স্মোকিং এর কথা বলছেন আপনি। জি জি, এমনটা কেন হয় বা এমনটা হওয়ার প্রতিকার কারণ কি? প্রতিকার তো আপনার যে আশেপাশে আছে তাকে বলতে হবে যে আপনি স্মোক করবেন না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ওয়েল, ধন্যবাদ অন্তু আপনার ফোনের জন্য। আপা, এই যে প্যাসিভ স্মোকিং এর কথা বলছেন, আমার মনে হয় এটা খুবই আসলে গুরুত্বপূর্ণ। আমি স্মোক করতে চাই না, আমি স্মোক করি না, কিন্তু আশেপাশের মানুষ আছে, তাদের স্মোকিং এর কারণে আমি অ্যাকচুয়ালি সমস্যার সম্মুখীন হচ্ছি। তো আপা সে কি বলবেন? এটা আসলে যিনি স্মোক করছেন এখানে আসলে তার অ্যাওয়ারনেসটাই বেশি ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি। এবং এটা জানা যে আমি ধূমপান করছি, অনেকে এটা জানেনই না যে প্যাসিভ স্মোকিং বলতে একটা বিষয় আছে। আমার পাশে আমার পরিবার, আমার বাচ্চা, আমার ওয়াইফ বা আমার কাছের বন্ধু যিনি আমার পাশে বসে আছেন, যিনি স্মোকার না, তিনিও কিন্তু এই প্যাসিভ স্মোকিং এর জন্য একইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জি, অতএব এখানে অ্যাওয়ারনেসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাওয়ারনেসটা ইম্পর্টেন্ট আপা। কিন্তু আপা আসলে কি আপা, যেহেতু অন্তু ঠিক যে কোয়েশ্চেনটা করেছে, প্যাসিভ স্মোকিং যেই মানুষটি স্মোক করছে এবং যে প্যাসিভ স্মোকিং এর শিকার হচ্ছে, সেমই কি ক্ষতি হচ্ছে? একেবারে সেম বলা যাবে না, কারণ প্যাসিভ স্মোকিং তো যিনি ওনার পাশে থাকছেন তিনি ওই সময়টুকু মানে সে এটার ইম্প্যাক্টটা পাচ্ছে, কিন্তু যিনি স্মোকার তিনি তো আর সবসময় তিনি তার মতো করে আসলে স্মোকিং করে যাচ্ছে মানে ওভার দ্য ডে। অতএব প্যাসিভ স্মোকিং যিনি ওই সময়টুকু তার পাশে বসেছেন, ওই সময়টুকুর জন্য উনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জি, অ্যাবসলিউটলি। এবং এখন অনেক জায়গায় অ্যাকচুয়ালি পাবলিকলি স্মোকিং করাটা অ্যাকচুয়ালি দণ্ডনীয় অপরাধ, এবং সবাইকে বলা হয় যে আপনার সবার সামনে বা যেখানে একটা কোনায় যে বা কিছু স্মোকিং এর জায়গায় থাকে, তো ওই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো আমার মনে হয় মেনে চললে আপনি নিজের না আরেকজনের আপনি উপকার করছেন। ওয়েল, আমাদের আরেকটা ফোন আছে, আমরা ফোন নিয়ে নিচ্ছি। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন, এবং আপনার টেলিভিশনের ভলিউমটা একেবারে মিউট করে কথা বলুন প্লিজ। আমি নাম ঠিকানাটা বলতে চাচ্ছি না, আমি একটু পার্সোনাল, আমি একটু অ্যাডিক্ট পারসন। জি, তো আমার সমস্যা হলো আমি মেনলি মানে ব্যবসা নিই, মানে যেটাতে বাংলাতে বলে হিরোইন। তা আমি যে এদের থেকে আমি মুক্ত হতে যাচ্ছি, এটার কোনো কি কৌশল আছে? আমি অনেকবার রিহ্যাব সেন্টারেও করছি প্রোগ্রাম, রিহ্যাব করে আমি ওই বাসায় আসলে বন্ধু বান্ধবের পাল্লায় আবার শুধু ওইগুলোই হয়ে যায়। এটাতে কি উত্তোলন করার কোনো আছে বাসাতে? জি দর্শক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি নিজে অ্যাকচুয়ালি বুঝতে পেরেছেন, আপনি নিজেই ফোন দিয়েছেন। সেক্ষেত্রে আপনি কিছু কোয়েশ্চেন করতে চান কিনা ওনাকে? এর আগে কি আপনি স্মোক করতেন কিনা? আমি স্মোক শুরু থেকেই করতাম, হাই স্কুল জীবন থেকে 9-10 থেকে স্মোক করতাম। স্মোক করার পর আমি উইড সেবনে যাই, উইড থেকে আস্তে আস্তে সেনসিটিভ, মানে এভাবে আমি আস্তে আস্তে কমন মানে পলিসাবস্টেন্স, আপনি অনেক সাবস্টেন্স নিয়েছেন। আচ্ছা, তো এখন কি আপনি অন্যগুলো থেকে বের হয়ে আসতে পেরেছেন? আমি অন্যগুলোতে এখন শুধু কেমিক্যাল বলতে আমি গাঞ্জা আর হিরোইনটাই খাই, মানে আমি এগুলোর থেকে উত্তোলন করতে যাচ্ছি বাসাতে, মানে রিহ্যাব সেন্টারে আমি বন্দি জীবনে কষ্ট, এই জন্য আমি চাচ্ছি যে বাসা থেকেই কোনো কিছু, আপনাদের কোনো কৌশল আছে নাকি? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সেটা হচ্ছে যে নট নেসেসারিলি যে সবাইকে রিহ্যাবে থাকতে হবে, এটা বাসা থেকেও কিন্তু এটা সম্ভব। এবং যারা মাদকাসক্ত তাদের ক্ষেত্রে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আমরা আউটডোর বেসিসেও কিন্তু ট্রিটমেন্ট করে থাকি। সেক্ষেত্রে অবশ্যই তাকে অ্যাসেসমেন্টে আসতে হবে। অ্যাসেসমেন্টের পরে যদি আমরা মনে করি যে যিনি মাদক ছাড়তে চাইছেন তার অনেক সময় কিছু উইথড্রয়াল ফেনোমেনা থাকে, সেগুলোর জন্য অনেক সময় কিছু মেডিকেশন আমরা ইউজ করি, এবং পাশাপাশি তাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপিতে যেতে হবে। কাউন্সেলিং এবং সাইকোথেরাপির মাধ্যমে তার যেটা হবে, তার ইনার মোটিভেশনটা আমরা দেওয়ার চেষ্টা করি, এবং তার যারা নেশায় জড়িয়ে যায় বা যারা নেশা কন্টিনিউ করছেন তাদের কিছু, আমরা তো বলি যে এটা একটা ম্যাল অ্যাডাপটিভ কোপিং, তার কিছু স্ট্রেসও থাকতে পারে বা তার পার্সোনাল কিছু ইস্যুস থাকতে পারে, সেই বিষয়গুলো পাশাপাশি সলভ করতে হবে। তো এইভাবে আমরা কাজ করি। তো ওনার ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনি একটু প্রফেশনাল কারো হেল্প নেন। এটা আপনাকে রিহ্যাবে থেকে করতে হবে তা না, বাসায় থেকেও আপনি পারবেন, কিন্তু এটা অনেক সময় মানে শুধুমাত্র নিজের প্রচেষ্টায় এটা অনেক সময় পারা যায় না। যেহেতু আগে আমরা বলছি যে আসক্তিটা বিষয়টাই এমন যে আপনি চাইলেও এটা থেকে বের হয়ে আসতে পারছেন না, অতএব কিছু প্রফেশনাল পরামর্শ আপনাকে এই বিষয়ে হেল্প করবে।
ধন্যবাদ দর্শক, আপনি শুনতে পেরেছেন আপা কি বলেছেন। হোপফুলি আপনার কাজে লাগবে এবং অবশ্যই আপনি চেষ্টা করবেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ওখানে যেতে, যদি ঢাকার মধ্যে থেকে থাকেন, এবং ঢাকার বাইরে যদি থেকে থাকেন সারা বাংলাদেশেই কিন্তু আপা এখন মাদকাসক্তি থেকে নিরাময় করার অনেক জায়গা রয়েছে, আপনি সেখানে যেতে পারেন, চেষ্টা করে দেখতে পারেন। শুভকামনা থাকলো আপনার জন্য। বলে আমাদের আরেকটা ফোন আছে, আরেকটা ফোন নিয়ে নিচ্ছে আপা। দর্শক কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আপু আসসালামু আলাইকুম, আমি কুমিল্লা থেকে বলছি। আমার হাজবেন্ড এডিক্ট, মানে কি আবার এডিক্ট। জি, ও ওর সাথে শেয়ার করে দেয়, চেষ্টা করে প্রতিদিন, বুঝছেন? যখন ওর হাতে টাকা আসে মনের অজান্তে ও আবার এডিক্ট হয়ে যায়। যখন ওটা নিতে পারে না, ওকে কয়েকবার রিপসেন্টারে দেওয়া হয়েছে, মানে চেষ্টা করে কিন্তু ও পারে না। মানে আমি ওকে মানসিক ডাক্তার দেখাতে বলি কিন্তু ওরা ওর জন্য কোনো পরামর্শ আছে কিনা। আমি মানে একেবারে একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে কিনা বুঝতেই তো পারছেন মাদকাসক্তি পরিবারের কি অবস্থা হয়। জি জি, আর্থিকভাবে সবকিছু ম্যাডাম একেবারে হয়ে গেছে। আর ও চেষ্টা করে যখন তখন ও সুসাইড করতে ইচ্ছে করে, বুঝছেন? ওর এই ব্যাপারে পরামর্শ দিতেন যদি। মানে সে সুইসাইড করারও তার টেন্ডেন্সি আছে, তাই বলতে চাচ্ছেন? জি, উনি আজকে সে বলবে যে আমি জানো আমি চেষ্টা করবো, আমি কোনো কিছু করবো না, কোনোভাবে টাকা আসলে তো চলে যান, না আসলে চেষ্টা করে সুসাইড করার। এই ব্যাপারে আমার একটু পরামর্শ দিতেন আপা, কি বলবেন? আমি কি করতে পারি? আচ্ছা, উনার বয়সটা কত? ওনার 38-40 বয়স। আচ্ছা, উনি কেন সুইসাইড করতে চাচ্ছেন কেন? যে মানে উনি বের হয়ে আসতে পারছেন না এই জন্য? না, উনি ওইটা বলে না, উনি ওনার শুধু কান্না আছে, উনি শুধু মৃত্যুর কথা বারবার মনে পড়ে। ধার্মিক কথা আমরা মুসলমান, নামাজ কালাম বেশিটা তো পড়ে না, এগুলো তো বুঝেনি। শুধু বলবে যেদিন এগুলো গ্রহণ করতে না পারে ওই দিন সুসাইডের জন্য মানে উচালা হয়ে যায়। এখন আমি বাধ্য হয়ে মানে টাকা ব্যবস্থা করতে হয়, যখন নেয় তখন ও ভালো থাকে। রাত্রে তো সারা রাত্রে ঘুমায় না, এটা তো আপনারা জানেন, দিনের বেলা ঘুমায়। এই আর কি, মানে ওর এই আসক্তির ব্যাপারে যদি আমার একটু পরামর্শ দিতেন, আমি একটু ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক আমাদের সাথেই থাকুন, আপনি ফোন রেখে দিতে পারেন, আপনি আমাদের টিভিতে শুনুন। আপা অ্যাকচুয়ালি সিমিলার ব্যাপার নিয়ে একটু আগে বলেছিলেন, বাট সাথে সাথে যেহেতু ওনার সুইসাইডাল একটা টেন্ডেন্সি আছে আপা, আপনার কাছে একটু রিকোয়েস্ট করবো বা একটু যদি বলতেন। এখন যেটা হচ্ছে যে মাদকের যে বিষয়গুলো, এটা তো আমরা বলছি যে মাদক শারীরিক ক্ষতি করে, মানসিক ক্ষতি করে এবং সামাজিক ক্ষতি করে। উনি যেটা বলছিলেন যে উনার যেহেতু সুইসাইডাল টেন্ডেন্সি চলে এসছে, তার মানে আমরা হয়তো এটা খুব জরুরি ভিত্তিতে একটা অ্যাসেসমেন্ট দরকার যে ওনার কোনো সাইকিয়াট্রিক প্রবলেম অলরেডি চলে এসছে কিনা। এবং যাদের ক্ষেত্রে সুইসাইডাল টেন্ডেন্সি আছে বা সুইসাইডাল অ্যাটেম্প নিয়েছেন বা বলেন, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় বলি যে হসপিটালাইজেশন করতে। এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে ওনাদের কিন্তু যে কোনো সময় একটা ইম্পালসিভলি এই ধরনের কিন্তু ওনারা অ্যাটেম্প নিয়ে ফেলে। অতএব এই ধরনের পেশেন্ট যারা আছেন তাদের অবশ্যই জরুরি ভিত্তিতে অ্যাসেসমেন্টে আসতে হবে, এবং সুইসাইডাল টেন্ডেন্সি যদি থেকে থাকে তাহলে তাকে হসপিটালাইজড হয়ে তাকে ট্রিটমেন্ট নেওয়াটা বেটার হবে। আর যেটা হচ্ছিল যে ওনার আরেকটা কথা উনি মেনশন করেছেন যে চাচ্ছেন কিন্তু মানে অ্যাভেলেবিলিটিটা মনে হচ্ছে বেশি। জি, এক্ষেত্রে আমরা যখন কাউন্সেলিং বা সাইকোথেরাপিতে বসি, আমাদের প্রথমেই একটা অ্যাডভাইস থাকে যে যাদের সাথে বসে তিনি মাদক নিচ্ছেন বা সোর্সগুলোকে প্রথমেই কাট করতে হয়। তো যখন কেউ বাসায় থাকে তখন কিন্তু তার কাছে এই সোর্সগুলো খুব ওপেন থাকে, এবং যেহেতু এটা একটা অ্যাডিকশন বা একটা ভেতর থেকে একটা আর্জ থাকে, তখন কিন্তু উনি না চাইলেও দেখা যায় ওনার কানেক্ট করে ফেলেন। তো এক্ষেত্রেও কিন্তু যারা এটা খুব অ্যাভেলেবিলিটি সমস্যাটা মানে প্রবলেমটা যাদের অনেক বেশি, যে অ্যাভেলেবেল খুব বেশি বা বন্ধুবান্ধবদের পাল্লায় পড়ে কোনোভাবেই ছাড়তে পারছে না, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন হয়ে অর্থাৎ অ্যাডমিটেড থেকে ট্রিটমেন্ট নেওয়াটা বেটার অন্যদের চাইতে আর কি। একটা প্রশ্নে আমি আপনার কাছে আটকে ছিলাম, সেটা হচ্ছে একটা অভিভাবক কিভাবে বুঝবেন, কখন বুঝবেন যে তার সন্তান মাদকাসক্ত কিনা? হ্যাঁ, এটা খুবই গুড কোয়েশ্চেন। যেটা হচ্ছে যে যখন কেউ মাদকাসক্ত হয়, যেটা আমি আগেও বলছিলাম যে তার কিন্তু টেন্ডেন্সি থাকে যে পরিবার থেকে বিষয়টাকে হাইড করে রাখা, এবং এক্ষেত্রে যদি অভিভাবকের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তিনি একজন গুড অবজারভার হন তাহলে কিন্তু এটা সহজেই ধরা সম্ভব। যেমন যিনি মাদক নিচ্ছেন তার ডেইলি যে রুটিন থাকে সেই রুটিনে বেশ কিছু চেঞ্জেস আসে। যেমন হয়তো বা দেখা যায় সে অনেক রাত জাগছে, আবার দিনের অনেকটা সময় সে ঘুমিয়ে কাটাচ্ছে, এবং এইটার জন্য যেটা হয় তার একাডেমিক পারফরমেন্স, সে যদি স্টুডেন্ট হয় তাহলে ক্লাস মিস করছে, বা সে যদি কোনো অকুপেশনে থাকে সেখানেও তার পারফরমেন্স ডিক্লাইন করতে থাকে। এছাড়া তার খাবার অরুচি থাকে, খিটমিটে মেজাজ থাকে, অনেক সময় এক্সেসিভ ডিমান্ড থাকে। আমরা টাকা নেওয়ার পরিমাণটা পরিবার থেকে বেড়ে যায়। অনেক সময় অনেক পরিবারে আছে যে যারা মাদক নেয় তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মিথ্যা বলে, মিথ্যার আশ্রয়টা তাদের নিতে হয়।
অতএব অভিভাবকরা যখন টাকা দিচ্ছেন তখন সে কতটুকু টাকা দিচ্ছেন এবং সেটা কোন পারপাসে ইউজ করছে সেটা কিন্তু অনেক সময় আমরা খেয়াল করে দেখি না। তো এই বিষয়টা খুব জরুরি মাদকের ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় যে সে মিথ্যা বলা বা তার কিছু নতুন বন্ধুবান্ধব দেখা যায় যেটা হয়তো বা সে যেখানে পড়াশোনা করছে বা যে জায়গায় কাজ করছে সেই জায়গার সাথে রিলেটেড না, এবং পুরাতন বন্ধুর সাথে দেখা যায় যে একটু ডিস্টেন্স রেখে চলে সে, এবং অনেক সময় তার রুম বন্ধ করে রাখে। অনেক সময় আমি আপনাকে এই জায়গাটা নিয়ে কথা বলছিলাম যে রুম বন্ধ করে থাকার প্রবণতা, এবং অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যখন যায় একটা ছেলে বা মেয়ে তখন এই প্রবণতা একটু বেড়ে যায়, এবং তখন খুব ইচ্ছা করলে বাবা মা কিন্তু বলতে গেলে হয়তো বা উল্টা রিয়াকশন আসে। এই যে এইটা নিয়ে আপনার সাথে কথা বলবো, একটা ফোন নিয়ে আমি আপনাকে আবারও ফিরে আসছি। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি একটু ম্যাডামের সাথে কথা বলতে চাচ্ছি। জি বলুন, আপনি কি ধরনের সমস্যা ফেস করছেন বলে কথা বলুন। আচ্ছা, আমি আজ থেকে আরো 3 বছর আগে আপনার ডিপ্রেশনে চলে যাই। আমার বয়স 26। আমার একটা বেবি আছে। তো এরপর আমি সাইকিয়াট্রিস্ট দেখাই স্কয়ার হসপিটালে, ওয়াজির আলম চৌধুরী স্যার। তো ওই স্যারের ট্রিটমেন্টে আল্লাহর রহমতে এখন আমি সুস্থ আছি। কিন্তু যে আমার একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে কি সবসময় কারোর সাথে আমি কথা বলি এটা মনে মনে। তো এরকম করতে করতে হয় কি কিছুক্ষণ আমি এটা আগ্রহ করার চেষ্টা করি, কিন্তু তারপরেও পারি না। এরকম কারোর সাথে আমার পরিচিত কোনো রিলেটিভ বা কারোর সাথে আমার কথোপকথন এর আগে হয়েছে, ওই বিষয়টা নিয়ে আর কি কথা মাথার মধ্যে ঘুরতে থাকে। তো তারপর আর কি একটা টাইমে দেখা যায় যে আমার মাথায় আর কোনো কাজ করে না, বমি আসে, খুব খারাপ লাগে আর কি। তো আমি এই সমস্যা থেকে কিভাবে বেরোতে পারি? তো ম্যাডামের কাছে আমার এই প্রশ্নটা আর কি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এখানে এটা একটু আপনি এটা একটু ভেবে দেখেন যে আপনি যে নিজের মনে কথা বলতে থাকেন, সেই কথা বলাটা আপনার কি একই কথা মনের মধ্যে বারবার আসতে থাকে কিনা। এবং এটা আপনি বলেছেন যে আপনার এটা যদি এরকম হয় যে একটা কথাই বারবার রিপিট হচ্ছে এবং আপনি এটা চাইছেন না, এটা আপনাকে খুব এক্সস্টেড করে ফেলছে, আপনার ডিস্ট্রেস তৈরি হচ্ছে, দেন এটা আসলে কিছুটা অবসেসিভ প্যাটার্ন মনে হচ্ছে। তারপরেও এইটা আমরা অবসেশন বলার আগে আমাদের আরও কিছু অ্যাসেসমেন্টে যেতে হবে, আরও কিছু কোয়েশ্চেন আছে। যদি আপনি এটা মনে করেন যে এটা আপনার খুব খারাপ লাগছে বা আপনার ডেইলি অ্যাক্টিভিটিসগুলোকে হ্যাম্পার করছে, তাহলে আমি বলবো যে আপনি আবার একটু একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে কথা বলেন। আপনার যেহেতু আগে ডিপ্রেশন ছিল, হতে পারে আপনার এখন হয়তো বা আরও কোনো ফিচার্স আসতে পারে। আপনি কথা বলে অ্যাসেসমেন্টে যান এবং অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট নিলে এটা রিকভার করে যাবে। ফ্যান্টাস্টিক। এবং আপা সেক্ষেত্রে দর্শক আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে ফলো আপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই না আপা? যে একটা ডক্টর যখন বলে দেয় যে 6 মাস আপনি এটা খাবেন বা 6 মাস পর আসবেন, সুস্থ হয়ে গেলেও আসবেন, সুস্থ হওয়ার পরেও আপনার যদি ফলো আপটা আপনি ডাক্তারের সাথে অবশ্যই যাবেন। বিকজ আমি বিভিন্ন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলি, তারা কিন্তু সবসময় বলে যে আপনার তখনকার অবস্থা 6 মাস পরের অবস্থা অনুসারে একটা ডাক্তার তার ওষুধের যে মাত্রাটা সেটা হয়তো বা কমাবে বা আদৌ খেতে হবে কিনা বা ওষুধের মাত্রা বাড়াতে হবে কিনা সেভাবে তারা ডিসাইড করবে। সো ফলো আপটা খুব ইম্পর্টেন্ট। ওয়েল, আমাদের আরেকটা ফোন আছে, আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, জি দর্শক, কে বলছেন? হ্যালো, জি দর্শক শুনতে পাচ্ছি, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি কুমিল্লা থেকে রোকিয়া বলছি। আমার ছেলে মানসিক সমস্যা 8 বছর ধরে। আমি ম্যাডামকে চিনি, ডাক্তার সার্ভিস ছিল ওনার। আমার ছেলে দেখাইছি, আমার ছেলে মানসিক রোগে বলছে সিজোফ্রেনিয়া রোগী। তো ওই রোগটা কন্টিনিউ চলতেছে, আমি হাসপাতালে যাই। তো এই ছেলেটা কি কতদিন ট্রিটমেন্ট করতে হইব, কখন ভালো হইব, মা হিসাবে জানতে চাই আর কি, এটাই আমার জানা। জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপা আপনার মনে একটা পেশেন্ট ফোন দিয়েছেন, পেশেন্টের মা। আচ্ছা, এক্ষেত্রে যেটা আমরা সিজোফ্রেনিয়া ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা আসলে তার কোর্সটা ইম্পর্টেন্ট। অনেক সময় যেটা হয় যে অনেকে এই যে আমরা এটা বারবারই বলে থাকি যে মানসিক রোগের ক্ষেত্রে কিন্তু ওষুধের ডিউরেশনটা খুব ইম্পর্টেন্ট, যেটা আপনি বলছিলেন, এবং ফলো আপে আসা। যদি কেউ এমন হয় যে তার একটু সিমটমসগুলো, আমরা যখন মেডিসিন স্টার্ট করি তার কিছুদিনের মধ্যেই কিন্তু এটা অনেক সময় সিমটমসগুলো ফ্রি হয়ে যায়, তখন অনেকে মনে করেন যে না আমি তো ভালো আছি, তাহলে আমি কেন আর ওষুধ খাবো, এবং তারা ডিসকন্টিনিউ করে।
এটার জন্য যেটা হয় খুব আর্লি রিল্যাপস হয়, কিছুদিনের মধ্যেই আবার সিমটমস চলে আসে। তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু তখন এই ট্রিটমেন্ট ডিউরেশনটাও অনেক বেড়ে যায়। অতএব এটা ডিপেন্ড করে যে এটা কি উনি প্রথমবার মানে কতদিন ধরে তার সমস্যা শুরু হয়েছে, প্রথমবার ট্রিটমেন্ট নিচ্ছেন কিনা, আরও কিছু ফ্যাক্টরস, উনি ওষুধ নিয়মিত খায় কিনা, এবং তার সাথে ফলো আপে রেগুলার আসছেন কিনা, এবং তার ফ্যামিলির সাপোর্ট এবং সোশ্যাল সাপোর্টটা কেমন, সেটাও খুব ইম্পর্টেন্ট। যে কেউ হয়তো খুব ভালো আছেন, খুব নিয়মিত ওষুধ খাচ্ছেন, কিন্তু লাইফে একটা ক্রাইসিস চলে আসলো, তখন কিন্তু এটা ডিউরেশন বাড়তে থাকে। অতএব আপনার রোগীটার ক্ষেত্রে আমি বলতে চাই যে এটা আসলে ডিপেন্ড করবে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। আপনি ওষুধ খাওয়াতে থাকেন, ফলো আপে আসতে থাকেন, তাহলে আপনি মানে মোটামুটি বোঝা যাবে যে আসলে কতদিন লাগতে পারে। অ্যাবসলিউটলি, যেটা আপা বললো যে ওষুধ খাওয়ানো এবং ফলো আপ করা এবং ডাক্তারের কথা অনুসারে আপনার আদৌ কোনো কাউন্সিলিং লাগবে কিনা, মেডিকেশন লাগবে কিনা সেটা ফলো আপ করা বা সেটাকে ফলো করা খুব ইম্পর্টেন্ট। ওয়েল, আমরা ধন্যবাদ দর্শক আপনার ফোনের জন্য। আমাদের আরেকটা ফোন আছে, আমরা নিয়ে নিচ্ছি। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো, জি শুনতে পাচ্ছি। দর্শক কে বলছেন? আসসালামু আলাইকুম। আসসালাম। আমি টাউনবাড়ি থেকে তানজিনা বলতেছিলাম। জি তানজিনা, বলুন কি ধরনের সমস্যা ফেস করছেন? জি, আমার হাজবেন্ড হচ্ছে সে 1.5 বছর 2 বছরের মতো ফেন্সিডিল খাইছিল আর কি। তো তারপর সে বলছে যে মানে সে টোটালি এটা ছেড়ে দিচ্ছে, বাট আমি এখন শিওর না, যে বুঝতেছি না যে সে আসলে কি এটা থেকে বেরিয়ে আসছে, মানে তার সিমটমস গুলো আসলে আমি জানতে চাচ্ছিলাম যে ছাড়ার পরে কি উইথড্রল সিমটমস কি, ওই সেই খাওয়ার টাইমে যেই প্রবলেমস গুলা হয়, যেমন অতিরিক্ত ঘুমানো, তারপরে ওজন বেড়ে যাওয়া, ওইগুলা মানে এখন কি মানে ওগুলো থাকবে, উইথড্রল সিমটমস কি থাকবে কিনা ওই সিমটমস গুলো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন করেছেন এবং ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য তানজিনা। আপা সাথে আছেন। আপা আচ্ছা, উনি যে কোশ্চেনটা করেছেন সেটা হচ্ছে ফেন্সিডিলের ক্ষেত্রে আসলে উনি বলেছেন যে উনি ছেড়ে দিয়েছেন। আসলে ম্যাক্সিমাম যে সাবস্টেন্স যেগুলো বা মাদক যেগুলো, সেগুলোর উইথড্রল সিমটমস কিন্তু খুব বেশি সময় থাকে না। অতএব উইথড্রল সিমটমস কিন্তু অল্প সময়ের মধ্যেই এটা চলে যায়, কিন্তু উনি এখনও মাদক নিচ্ছেন কিনা সেটা কিন্তু আসলে খুব কাছ থেকে অবজার্ভ করা ছাড়া এটা বলা আসলে সম্ভব না। যেরকম আমরা মাদকাসক্ত কিনা সেটার জন্য আমরা অনেক সময় কিছু টেস্ট করাই, কিন্তু যে ডোপ টেস্ট বা যেগুলো, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে, ম্যাক্সিমাম মাদকের ক্ষেত্রেই কিন্তু 48 আওয়ার্স পরে বা 7 ডেজ পরে, যেটা খুব লং লাস্টিং ক্যানাবিসের ক্ষেত্রে যেটা বলি, সেটাও কিন্তু খুব 1 মাসের পরে আর পাওয়া যায় না। অতএব এখানে উনার বিহেভিয়ারটা খুব ইম্পর্ট্যান্ট, যে উনার একটা আছে যে উনি প্রায়ই মানে বাইরে চলে যাচ্ছেন কিনা, অসময়ে বাসায় ফিরছেন কিনা, তার ডেইলি যেটা বলছিলাম যে তার রুটিন লাইফে কোনো হ্যাম্পার হচ্ছে কিনা, বা তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে অনেক সময় মানে যারা সাবস্টেন্স অ্যাবিউজার তাদের যেটা হয়, যাদের মানে খুব নেগলেক্ট থাকে তার সেলফ কেয়ারের দিকে, চোখ লাল থাকে অনেকের, তার মানে ওভারঅল তার ড্রেস আপ গেট আপের মধ্যে চেঞ্জ থাকে, অনেক সময় স্মেল পাওয়া যায়, মানে যে যারা স্মোকার বা যারা অ্যালকোহলিক তাদের কিন্তু কাপড় চোপড় বা রুমে ঢুকলে এক ধরনের এটা বুঝতে পারা যায় আর কি, বা যারা ক্যানাবিস নিচ্ছেন। তো এটার ক্ষেত্রে আপনি যদি একটু গুড অবজারভার হন, যেহেতু আমরা বলি যে মাদক সেবী যারা থাকেন তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হাইড করে রাখতে চান এবং মিথ্যা বলেন, অতএব ওনার কথার উপর আপনি যেহেতু রিলাই করতে পারছেন না, আপনি যদি একটু অবজার্ভ করেন যে তার উনি সারাদিন কি করছেন, কাদের সাথে মিশছেন, বা ওনার যে এক্সপেন্ডিচারটা কীরকম, বা ওনার অ্যাপিয়ারেন্সে কোনো চেঞ্জ আছে কিনা, বা বিহেভিয়ারে কোনো চেঞ্জ আছে কিনা। এরপরেও আপনি যদি মনে করেন কোনো কনফিউশন থাকে, তাহলে অবশ্যই আপনি প্রফেশনাল কারো হেল্প নেন, তাহলে আমরা সেটা অ্যাসেসমেন্ট করে ওনার সাথে কথা বলে আমরা এটা বের করে নিয়ে আসতে পারি। তার মানে আপা কেউ যদি মাদক ছাড়ে উইথড্রল সিমটম সবসময় থাকে না? উইথড্রল সিমটমস তো একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত থাকে, তারপরে তার উইথড্রল সিমটমস তার আসে না। এবং সে যেটা করে, তার উইথড্রল সিমটমস যখনই আসে তখন কিন্তু সে আবার নিয়ে নেয়, কারণ উইথড্রল সিমটমসটা তার একটা মানে নেগেটিভ রিইনফোর্সার হিসেবে কাজ করে, তখন সে ওইটা থেকে রিলিফ পাওয়ার জন্য কিন্তু মাদকটা নিয়ে নেয়। জি জি। অ্যাডোলেসেন্ট যারা চাইল্ড থাকে তারা দেখা যায় কি, তাদেরকে যদি বলা হয় যে ঘরের দরজা আটকিও না, তারা অনেক ক্ষিপ্ত হয়ে যায়। আমার মনে হয় আমিও হয়েছিলাম, মানে আমরা যখন 16-17 বছর বসে কেন ঘরের দরজা আটকাতে দিবা না কেন, তখন অনেক কিউরিওসিটি থাকে। এবং সেই সময়টা যদি কিছু ছেলে মেয়ে তারা যদি মাদকের সাথে জড়িয়ে পড়ে, তারা তো আরও বেশি ভায়োলেন্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনার বাবা মার করণীয়টা কী হতে পারে? প্রথমত আপনি যেটা বললেন, এটা কিন্তু কিছুটা স্পেস কিন্তু তাদেরকে দিতে হবে, কারণ অ্যাডোলেসেন্ট পিরিয়ডে তার শারীরিক এবং মানসিক বেশ কিছু চেঞ্জেসের মধ্যে দিয়ে যায়, তার কিউরিওসিটি থাকে অনেক বেশি। কিন্তু মাদক নিচ্ছে কিনা এই বিষয়টা যদি, এখানে আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, যে প্যারেন্টিং স্টাইলটা,
যে অনেক বাবা মাই থাকে যে সেখানে বাচ্চাদের সাথে তাদের খুব গ্যাপ থাকে, মানে খুব শেয়ারিংটা খুব স্মুথ থাকে না। এক্ষেত্রে কিন্তু বাচ্চাদের টেন্ডেন্সি আরও বেশি থাকে যে আমাকে দরজা বন্ধ করতে হবে। যদি কিন্তু বাবা মার মধ্যে যদি একটা বাবা মা এবং তার বাচ্চার মধ্যে যদি একটা ফ্রি রিলেশনশিপ থাকে, যে ওপেনলি সে কথা বলতে পারে, শেয়ার করতে পারে, তাহলে কিন্তু দরজাটা খুব বেশি আটকানোর প্রয়োজন হয় না। তো এক্ষেত্রে প্যারেন্টিংটাও খুব ইম্পর্টেন্ট। এমনকি এই যে মাদকাসক্ত যারা হয় তাদের প্যারেন্টিং স্টাইল আমরা যখন পেছন দিকের কারণগুলো খুঁজতে থাকি তখন কিন্তু দেখা যায় যে প্যারেন্টিং স্টাইলটাও এখানে খুব ইম্পর্টেন্ট। অতএব কারণ হচ্ছে কখন মানুষ মাদকাসক্ত হয়, যে যখন তার লাইফের ক্রাইসিসটাকে সে নিতে পারছে না, ক্রাইসিসটাকে সে সলভ করতে পারে না। হয়তো বা সে কিউরিয়াসিটি থেকেও শুরু করলো, কিন্তু সেই কিউরিয়াসিটি আমি কতক্ষণ পর্যন্ত সেটা কিউরিয়াসিটি থাকবে, আর কখন আমি আসক্ত হয়ে যাচ্ছি বা আসক্ত হলে তার ফলাফলটা কী, এগুলো যদি প্যারেন্টসরা আগে থেকেই তার টিনেজ ছেলে বা মেয়েকে আগে থেকেই যদি তারা একটু ব্রিফ করে নেন এবং একটা ফ্রি ফ্র্যাঙ্ক রিলেশনশিপ থাকে, তাহলে কিন্তু এই জিনিসটা অনেকটা অ্যাভয়েড করা সম্ভব। আমার হঠাৎ একটা কথা মনে পড়লো, আমরা একটা কথা ছোটবেলায় শুনতাম, তখন ওখানে বলা হতো যে কিছু কিছু সময় আমরা শুনেছি বাবা মা বলেছে আমি তো বাবা মা, আমি তো এত ফ্রেন্ড না, কেন ফ্র্যাঙ্ক এরকম রিলেশন থাকবে, আমি তো বাবা মা, আমরা মানুষ হইনি। তো আপা এই যে গ্যাপটা রয়েছে সেই ক্ষেত্রে আপা কিছু আপনি একটু ছোট করে বলতেন, এবং আমাদের সময় খুব কম, বাট একটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতেই চাইবো, এই যে সিগারেট যারা খায়, একটা আমাদের ফোনও এসেছে, অনেকে মনেই করে না সিগারেট হয়তো বা একটা মাদকাসক্তের মধ্যে পড়ে, বা সিগারেট কুইট করার জন্য কি বলবেন আপা? এই কোয়েশ্চেনটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, কারণ এই যে স্মোকিংটাকে আমরা মাদক হিসাবে মনেই করছি না, কারণ এটা সোশ্যালি মোটামুটি অ্যাকসেপ্টেড আমাদের এখানে এবং খুবই অ্যাভেলেবল। তো এটা কুইট করার জন্য প্রথমত আপনার সদিচ্ছাই যথেষ্ট। দ্বিতীয়ত যদি আসেন যে কোন কোন সিচুয়েশনে উনি বেশি স্মোক করেন, দেখা যায় যারা স্মোকার তারা স্পেসিফিক কিছু সিচুয়েশনে হয়তো তার কোনো টেন্স ফিল করছে বা তার ভালো লাগছে না, বা কোনো দিনের কোনো নির্দিষ্ট সময়ে সে স্মোক করছে, এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করে যদি সেটা সলভ করা যায়, বা যেই প্লেসে গেলে বেশি, যে আড্ডায় গেলে বেশি স্মোক করা হয় সেই জায়গাগুলোকে যদি একটু অ্যাভয়েড করা যায়, তাহলে অনেকটা স্মোকিং থেকে কুইট করাটা সহজ। তবে এক্ষেত্রে নিজের ইচ্ছা শক্তিটা খুব বেশি প্রয়োজন। আর এছাড়া তো আরও কিছু মেজার্স আছে যেগুলো আমরা প্রফেশনালি দিয়ে থাকি। জি আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কাছে সময় দেওয়ার জন্য। এবং আপা ঠিক যেভাবে বললো যে অ্যাকচুয়ালি শুধুমাত্র সিগারেট কুইট করার জন্য না, আপনি যদি মাদকাসক্ত হয়েও থাকেন বা আপনার কাছে কেউ হয়ে থাকে, আমরা যেরকম আজকে অনেকগুলো ফোন পেয়েছি যারা মাদকাসক্তি থেকে বেরিয়ে আসতে চান, সদিচ্ছা সবার আগে প্রয়োজন। এবং সদিচ্ছা থাকলেও কিছু কিছু ক্ষেত্রে যখন অনেক সময় হয়ে যায়, তখন আপনার অ্যাকচুয়ালি প্রফেশনাল কারোর হেল্প লাগেই, অনেক সময় নিজে অ্যাকচুয়ালি পেরে ওঠা সম্ভব না। এবং এটার জন্য বলা হয় এটা মাদকাসক্তি, এবং একটা পুরো ফ্যামিলিকে, একটা সমাজকে ধ্বংস করে দিতে পারে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, এবং আগামী শুক্রবার আরও একটা টপিক নিয়ে, আরও একটা মানসিক স্বাস্থ্যের জন্য যেটা ভালো হবে সেরকম একটা টপিক নিয়ে আমি থাকবো আপনাদের সাথে, পিয়া জান্নাতুল থাকবো। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।